নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ 6 ফেব্রুয়ারি দ্য হিন্দু নিউজ পেপার এর সেকেন্ড এডিটোরিয়াল আমরা পড়ব। তো দেখুন, এই এডিটোরিয়ালটিতে বাজেট এর সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আমরা সবাই জানি গত 1 ফেব্রুয়ারি আমাদের ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার বা ভারতীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করেন। তো সেই বাজেটে আমাদের স্বাস্থ্য খাতে বা হেলথ কেয়ার সেক্টরে কত টাকা বরাদ্দ করা হয়েছে বা হেলথ কেয়ার সেক্টরকে নিয়ে ওই বাজেটে কি কি বলা হয়েছে তার বিষয়ে এই এডিটোরিয়ালটিতে আলোচনা করা হয়েছে। বাট আমরা যেহেতু এক্সাম পারপাসে এডিটোরিয়াল পড়ি, তাই সবার প্রথমে একটু এক্সাম রিলেটেড কিছু কিছু বিষয়ে আলোচনা করব, তারপরে আমরা পুরো এডিটোরিয়ালটি পড়ব। তো আমরা সবার প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে যে আমাদের এখন বাজেট সেশন চলছে। তো আমরা জানি আমাদের পার্লামেন্ট রয়েছে, পার্লামেন্ট মানে সংসদ, ঠিক আছে, পার্লামেন্ট। এই পার্লামেন্টে আমাদের বছরে কত মাস? 12 মাস। এই 12 মাসের মধ্যে টোটাল 3টে সেশন হয়, বুঝতে পারছেন? টোটাল 3টে সেশন হয়। প্রথম সেশন শুরু হয় ফেব্রুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত, যাকে আমরা বলি বাজেট সেশন। মনে রাখবেন, ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত চলে বাজেট সেশন। তাহলে 1 ফেব্রুয়ারি আমাদের কি হলো? বাজেট পেশ হলো, আর এটা চলবে মে মাস পর্যন্ত। তারপরে সেকেন্ড সেশন শুরু হয় মনসুন সেশন। কবে থেকে? মনসুন সেশন শুরু হয় জুলাই থেকে সেপ্টেম্বর, আগস্ট সেপ্টেম্বর চলে মনসুন সেশন, বুঝতে পারছেন? তাহলে জুলাই থেকে শুরু হবে কি মনসুন সেশন, সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আরেকটা সেশন হয় শেষের সময়, নভেম্বর থেকে ডিসেম্বরের সময় কি হয় সেটা উইন্টার সেশন, বুঝতে পারছেন? তো এটা প্রথম বিষয়, এটা জানবো। আর এই যে পার্লামেন্টের সেশন হয়, পার্লামেন্ট সেশন মানে পার্লামেন্ট বসে আর কি। তো পার্লামেন্টের সেশন হয়, কতগুলো সেশন হয় পার্লামেন্টে? মনে রাখবেন 3টে সেশন হয়, বাজেট সেশন, তারপরে মনসুন সেশন, তারপরে উইন্টার সেশন। বাজেট সেশন ফেব্রুয়ারি থেকে মে, মনসুন সেশন জুলাই থেকে সেপ্টেম্বর, আর উইন্টার সেশন হয় নভেম্বর থেকে ডিসেম্বর। আর এই বিষয়ে পার্লামেন্টের সেশনের বিষয়ে আর্টিকেল 85 এর মধ্যে রয়েছে, এটাও মাথায় রাখবেন। তাহলে কত নম্বর আর্টিকেলে সেশনের কথা বলা হয়েছে? পার্লামেন্টের আর্টিকেল 85 এর মধ্যে বলা হয়েছে। এটা গেল প্রথম বিষয়। তারপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে আমাদের যে কনস্টিটিউশন রয়েছে, আমাদের যে সংবিধান রয়েছে, সেই সংবিধানের কোনো জায়গাতে এই বাজেট কথাটি কিন্তু লেখা নেই, বুঝতে পারছেন? বাজেট বলে কোনো শব্দ উল্লেখ নেই। আমরা মানে আমাদের সংবিধানে যেটা উল্লেখ আছে সেটা হচ্ছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, বুঝতে পারছেন? অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কথা বলা হয়েছে, আর ওটা বলা আছে আর্টিকেল 112, বুঝতে পারছেন? 112 মানে 112 নম্বর আর্টিকেলে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এই কথাটি বলা আছে। তাহলে দুটো বিষয় শিখলাম। প্রথমে শিখলাম কতগুলো সেশন হয় পার্লামেন্টে, 3টে সেশন হয়, আর আর্টিকেল 85 বলা হয়েছে সেশনের বিষয়ে পার্লামেন্টের। 2 নম্বর যেটা জানলাম সেটা হচ্ছে বাজেট বলে কোনো কথা, কোনো ওয়ার্ড, কোনো শব্দ আমাদের কনস্টিটিউশনে লেখা নেই, তার বদলে রয়েছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ঠিক আছে? আর কত নম্বর আর্টিকেলে সেটা আমরা দেখতে পাই? সেটা আমরা দেখতে পাই 112 নম্বর আর্টিকেলে। এখন আমাদের মনে প্রশ্ন হবে যে বাজেট মানে কি? তো বাজেটের একটা খুব সুন্দর এখানে ডেফিনেশন দেওয়া আছে, পড়তে পারেন। যে বাজেট হচ্ছে দ্য বাজেট ইজ আ ডকুমেন্ট, একটা ডকুমেন্ট দ্যাট এস্টিমেটস দ্য রিসিপ্টস অ্যান্ড এক্সপেন্ডিচার। তাহলে বাজেট হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেটা এস্টিমেট করে, অনুমান করে কি রিসিপ্ট মানে কি? যতগুলো টাকা আমার কাছে আসছে, মানে সরকারের কাছে যাচ্ছে। আর এক্সপেন্ডিচার, টাকা যে সরকার খরচ করছে। তাহলে রিসিভ করছে টাকা আর এক্সপেন্ডিচার করছে টাকা, সেই টাকা, হ্যাঁ, তার এস্টিমেট, তার কার? সরকারের, সেটাকেই বলা হয় বাজেট। আর এই যে টাকা কতটা আসলো আর কতটা খরচ হলো, এটা কত দিনের জন্য? 1 বছরের মধ্যে, বুঝতে পারছেন? তাহলে কোনো ফাইন্যান্সিয়াল ইয়ার মানে 1 বছরে কত টাকা সরকারের কাছে আসছে আর কত টাকা খরচ করা হবে, কোন খাতে খরচ করা হবে, এই সমস্ত কিছু বাজেটে আলোচনা করা হয়। আর এটা মনে রাখবেন, আমাদের দেশে বাজেট সেশন মানে একটা ফিসকাল ইয়ার মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার কবে থেকে শুরু হয়? 1 এপ্রিল থেকে শুরু হয়। 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত চলে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার, বুঝতে পারছেন? তাহলে কবে থেকে শুরু হয়? 1 এপ্রিল থেকে, আর 31 মার্চ পর্যন্ত ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়। আর একটা বিষয়, একটা প্রশ্ন করে রাখি আপনাদের, নিচে কমেন্ট করে জানাবেন যে কেন আমরা 1 জানুয়ারি থেকে কেন আমাদের বাজেট আমরা পেশ করি না, বা ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় না কেন 1 জানুয়ারি থেকে, বুঝতে পারছেন? তো
তাহলে কবে থেকে শুরু হবে? 1 এপ্রিল থেকে। কিন্তু আমরা জানুয়ারি থেকেও তো করতে পারি, কিন্তু কেন করি না 1 জানুয়ারি থেকে? এটা আপনারা কমেন্ট করে জানাবেন। আশা করছি বুঝতে পেরেছেন বিষয়টি। এখন আমরা এডিটোরিয়ালটি পড়ব। তো দেখুন এডিটোরিয়ালটিতে কি রয়েছে, যে মোর অ্যান্ড লেস। মোর মানে কি? মোর মানে হচ্ছে আরো, অনেক বেশি, তাই না? আর লেস মানে কি? কম, মানে যত বেশি তত কম। এটা মানে এইরকম মানে বোঝাতে চাইছে এখানে রাইটার, যে মোর যত বেশি হচ্ছে তত কম হচ্ছে, মানে একটা খাতে অনেক বেশি যাচ্ছে, কোথাও আবার অনেক কম যাচ্ছে, কোথাও বেশি কোথাও কম, বাস এইভাবে বুঝতে পারেন। তো আমরা এই হেডিংটা পড়লে আরো ভালোভাবে বুঝতে পারবো। তো দেখুন, দ্য হেলথ কেয়ার কম্পোনেন্ট অফ বাজেট 2026, এই পুরোটা হচ্ছে কি না, বাজেটের বিষয়ে বলা হয়েছে যে বাজেট 2026-এর যে কম্পোনেন্ট, উপাদান, কিসের উপাদান? হেলথ কেয়ারের উপাদান, বুঝতে পারছেন? তো বাজেট 2026-এ যে হেলথ কেয়ার বা স্বাস্থ্য খাতের যে উপাদান রয়েছে বা অংশ রয়েছে, সেই উপাদানটা হলো একটা মিক্সড ব্যাগ। মিক্সড ব্যাগ মানে কি? যেখানে সবকিছু মেশানো থাকে, হ্যাঁ না, তাকেই মিক্সড ব্যাগ বলা হয়, হ্যাঁ না? তো মিক্সড ব্যাগ, বুঝতে পারছেন? তাহলে বাজেট 2026-কে কি বলছে? সেখানে যে হেলথ কেয়ারের বিষয়ে রয়েছে সেটা একটা মিক্সড ব্যাগ হয়ে গেছে, মানে সেখানে ভালো খারাপ সবকিছু মিশানো অবস্থায় আছে, রাইটার বলতে চাইছেন। তো দেখুন, আচ্ছা একটা কথা বলে রাখি, তো এই যে আমি পিডিএফ গুলো পড়ছি, এই পিডিএফ গুলো যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে ফ্রিতে অ্যাভেলেবেল আছে। ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা এই পিডিএফ গুলো ডাউনলোড করতে পারেন। তো এই পিডিএফ ডাউনলোড করে আপনাদের কি লাভ হবে? আপনারা এখান থেকে যে ভোকাবুলারি গুলো রয়েছে এখানে, এগুলা দেখে আপনারা পড়তে পারেন, প্র্যাকটিস করতে পারেন, যাতে আপনাদেরও রিডিং স্কিল ডেভেলপ হয়। আমি খুব ধীরে ধীরে এক একটা ওয়ার্ড ধরে পড়বো, যাতে আপনাদেরও পড়তে সহজ ফিল হয় এডিটোরিয়াল। তো দেখুন, হোয়াইল দিস ইয়ার্স হেলথ কেয়ার অ্যালোকেশনস, তাহলে হোয়াইল মানে কি? যখন, দিস ইয়ার মানে এই বছরের, অ্যাপোস্ট্রোফি-এস মানে এই বছরের কি না, হেলথ কেয়ার অ্যালোকেশন মানে কি? বরাদ্দ বা ডিস্ট্রিবিউশন, যাই বলতে পারেন, অ্যালটমেন্ট বলতে পারেন। এই বছরের যে স্বাস্থ্য খাতে যে অ্যালোকেশন বা অ্যালটমেন্ট, সেইটা আর এগ্রেসিভ মানে কি? খুব জোরালো, তাই না? খুব আক্রমণাত্মক, মানে অনেক বেশি মনে হচ্ছে আর কি। যদিও এই বছরের যে হেলথ কেয়ার অ্যালোকেশন রয়েছে আর এগ্রেসিভ ইন সার্টেন কি সেক্টরস, হ্যাঁ না? তাহলে কিছু কিছু সেক্টরের ক্ষেত্রে, কিছু কি মানে প্রধান বলতে পারেন, বা কিছু সেক্টরের ক্ষেত্রে, কিছু নিশ্চিত সেক্টরের ক্ষেত্রে একটা খুব এগ্রেসিভ, অনেক জোরালো মনে হলেও ইট হ্যাজ ফেল্ড মানে পারফেক্ট টেন্স, মানে ফেল হয়ে গেছে, হ্যাঁ না? ইট হ্যাজ ফেল্ড এক্সপেকটেশনস, তাহলে কি? এটা যে এক্সপেকটেশন ছিল, আমাদের যে আশা ছিল বা প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশায় এটা উঠতে পারেনি, মানে সেখানে এটা ফেল করেছে। কিটা ফেল করেছে? এই যে অ্যালোকেশন হয়েছে হেলথ কেয়ারে, বুঝতে পারছেন? তো হেলথ কেয়ারে যে অ্যালোকেশন করা হয়েছে সেটা মনে হলেও যে অনেকটা বেশি বা অনেকটা জোরালো, কিন্তু এটা আমাদের প্রত্যাশাকে ফেল করেছে, মানে প্রত্যাশা অনুযায়ী হয়নি। কি প্রত্যাশা? সেই প্রত্যাশা যেটা বাজেট 2026 would be a milestone for increased healthcare spending as a percentage of GDP, বুঝতে পারছেন? আরেকটু আমি মুছে আরেকবার পড়ি দিলে বুঝতে পারবেন যে কেন ফেল হয়েছে। যে it has failed expectations that বাজেট 2026 would be, হতো বাজেট 2026 হতে পারতো একটা মাইলস্টোন, হ্যাঁ না? একটা মাইলস্টোন হতে পারতো, একটা মাইল ফলক হতে পারতো। কিসের জন্য? ফর ইনক্রিজড হেলথ কেয়ার স্পেন্ডিং, কিসের জন্য? যে হেলথ কেয়ারে যে টাকা দেওয়া হচ্ছে সেটা বৃদ্ধি পাওয়ার জন্য, এজ এ পার্সেন্টেজ অফ জিডিপি। তাহলে জিডিপির কত পার্সেন্ট আমি হেলথ কেয়ারে দিচ্ছি সেটার উপরে নির্ভর করে এটা একটা মাইলস্টোন হতে পারতো, যে ভারত এখন 2026 সাল থেকে হেলথ কেয়ারে অনেক বেশি টাকা, তার যত জিডিপি তার থেকে ধরো 10 একটু বেশি হয়ে যাচ্ছে, ধরো 2%, 5%, হ্যাঁ না, 6% ইনভেস্ট করছি আমরা হেলথ কেয়ারে, কিন্তু সেটা হয়নি, তাই সেটা ফেলড হয়েছে।
সেন্টেন্সটা বুঝতে পেরেছেন যে মনে হলেও হেলথ কেয়ার এলোকেশন অনেকটা জোরালো বা অনেকটা বেশি কিছু কিছু সেক্টরে, বাট এটি প্রত্যাশা অনুযায়ী ফেল করেছে, না প্রত্যাশা অনুযায়ী ফেল করেছে। এরপরে কি রয়েছে দেখুন, দ্য টোটাল এলোকেশন সর্বোচ্চ এলোকেশন দিস ইয়ার, এলোকেশন মানে বরাদ্দ এই বছরের, ইজ ওভার মানে বেশি, হ্যাঁ না, ওভার 1.05 লাখ ক্রোর, বুঝতে পারছেন? তাহলে 1.05 লক্ষ কোটি টাকা এর বেশি, মার্কিং অ্যান ইনক্রিজ অফ অ্যাবাউট 10%। তাহলে এটা মার্ক করছে, এই যে এই বছরে যে এত টাকার বেশি বরাদ্দ হলো সেটা মার্ক করছে মানে চিহ্নিত করছে একটা এন ইনক্রিজ মানে কি বৃদ্ধি, মানে একটা বৃদ্ধিকে মানে দেখাচ্ছে যে বৃদ্ধি পেয়েছে এলোকেশন অফ অ্যাবাউট 10%, কতটা, প্রায় 10% বৃদ্ধি পেয়েছে ওভার দ্য প্রিভিয়াস ইয়ার্স রিভাইজড এস্টিমেটস। তাহলে গত বছরগুলির যে অনুমান ছিল সেই গত বছরের অনুমানের থেকেও 10% বৃদ্ধি পেয়েছে বলে, প্রায় 10% বৃদ্ধি পেয়েছে বলে এটা মানে মার্ক করছে এই যে এলোকেশনটা, বুঝতে পারছেন, এটা বলছে। However, experts have pointed out, পয়েন্ট আউট করে দিয়েছে, এক্সপার্ট কি নির্দেশ করছে বা এক্সপার্ট বলে দিচ্ছে যে the 2026 health budget is approximately 1.9% of the total government expenditure। তাহলে কি, যদিও আমাদের দেখে মনে হচ্ছে যে প্রায় 10% বৃদ্ধি পেয়েছে হেলথ কেয়ার সেক্টরে ইনভেস্টমেন্ট মানে খরচ, হেলথ কেয়ার সেক্টরে খরচ সরকারের, কিন্তু এক্সপার্টরা কি বলছে, এক্সপার্টরা বলছে যে হেলথ কেয়ার সেক্টরে মাত্র 1.9%ই খরচ করা হচ্ছে, টোটাল যে সরকার খরচ করছে, সরকারের যা টোটাল খরচ হচ্ছে তার মাত্র 1.9% টাকাই হেলথ কেয়ার সেক্টরে খরচ করা হচ্ছে, অ্যান্ড অ্যাবাউট 0.26% অফ জিডিপি, আর এই খরচটা টোটাল জিডিপির 0.26%। আচ্ছা, এগুলো একটু অনেকের কাছেই মনে হতে পারে একটু মানে কি বলবো ডিফিকাল্ট, যেহেতু এটা একটা কি বলবো ইকোনমিক্স আর্টিকেল, ইকোনমিক রিলেটেড আর্টিকেল। তো যাই হোক, যদি আমি এভাবে বলতে পারি, ধরো 100 টাকা সরকার খরচ করছে, হ্যাঁ 100 টাকা খরচ করছে সব সেক্টরে, তাহলে হেলথ কেয়ারে কত টাকা খরচ করছে, 1.9 টাকা খরচ করছে, মানে 100 টাকার মানে 2 টাকা বলতে পারেন খরচ করছে হেলথ কেয়ার সেক্টরে, এটা বলতে চাইছেন রাইটার। আর পুরো জিডিপির মাত্র 0.26%, পুরো জিডিপির মাত্র 0.26% খরচ করছে সরকার হেলথ কেয়ার সেক্টরে, কিন্তু আমাদের দেখে মনে হচ্ছে যে অনেক বেশি খরচ করছে। যাই হোক, ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন ফ্রন্ট মানে কি সামনে, ফ্রন্টেড মানে সামনে নিয়ে এসছে কি, দ্য বায়ো ফার্মা শক্তি স্কিম। তাহলে নির্মলা সীতারামন আমাদের ফাইন্যান্স মিনিস্টার কি করেছেন, একটা স্কিম নিয়ে এসছেন যার নাম কি বায়ো ফার্মা শক্তি স্কিম, এটা মনে রাখবেন। তাহলে এই বছর বাজেটে আমাদের অর্থমন্ত্রী একটা স্কিম নিয়ে এসছেন যার নাম হচ্ছে বায়ো ফার্মা শক্তি স্কিম, বায়ো ফার্মা শক্তি স্কিম। আর সেই স্কিমের বিষয়ে কমা দিয়ে বলছে among the projects with the single highest budgetary allocation this year। তাহলে এই যে শক্তি স্কিমটা এসছে বায়ো ফার্মা শক্তি স্কিম, এটা among the projects। আচ্ছা, among কথাটা কোথায় ব্যবহার করা হয় দেখুন, বিটুইন একটা আছে, বিটুইন রয়েছে, বিটুইন আর একটা হচ্ছে among, বুঝতে পারছেন, একটা হচ্ছে বিটুইন আর একটা among। তো বিটুইন কোথায় ব্যবহার করা হয়, বিটুইন মানেও মধ্যে, among মানেও মধ্যে। বিটুইন ব্যবহার করা হয় দুইজনের বিষয়ে যখন তুলনা করা হয় বা দুজনের মধ্যে যখন তুলনা করা হয়, আর among ব্যবহার করা হয় যখন অনেক জনের মধ্যে তুলনা করা হয়, বুঝতে পারছেন। তো এখানে দুটো প্রজেক্ট নেই, অনেক প্রজেক্ট রয়েছে, among the projects, অনেকগুলো প্রজেক্টের মধ্যে এটাও একটা প্রজেক্ট, এই যে বায়ো ফার্মা শক্তি স্কিম, এই প্রজেক্টটা উইথ দ্য সিঙ্গেল হাইয়েস্ট বাজেটারি অ্যালোকেশন দিস ইয়ার, এই বছর সিঙ্গেল হাইয়েস্ট, না একাকি সব থেকে বেশি বাজেটারি অ্যালোকেশন করা হয়েছে, বাজেটে সব থেকে বেশি টাকা দেওয়া হচ্ছে, বুঝতে পারছেন তো, যে হেলথ কেয়ার সেক্টরে টাকা খরচ করা হচ্ছে, যে স্কিমে খরচ করা হচ্ছে তার মধ্যে এটা একটা বড় স্কিম।
না, বায়োফার্মা শক্তি স্কিম, যেখানে অনেক টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের দ্বারা। তো যেহেতু এত টাকা খরচ করা হচ্ছে, মানে বাজেটে কিছু না কিছু থাকবে, সেই স্কিমটাতে কিছু না কিছু ভালো জিনিস থাকবে। তো কি রয়েছে সেই স্কিমটাতে পরে আলোচনা করেছে। আচ্ছা দেখি সেটা কি রয়েছে। দিস 10,000 crore গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, তাহলে এই যে স্কিমটা বললাম সেখানে কত টাকা খরচ করা হচ্ছে, 10,000 কোটি টাকা খরচ করে যে সরকার যে একটা ইনিশিয়েটিভ বা একটা পদক্ষেপ নিয়ে আসছে, এইটা দিস উইল ট্রান্সফর্ম করা মানে কি, পরিবর্তন করা, বুঝতে পারছেন, রূপান্তর করে দেওয়া, কোনো কিছুকে চেঞ্জ করে দেওয়া। তাহলে এইটা, এই যে পদক্ষেপটা, এটা উইল দিয়ে ফিউচার টেন্সে ট্রান্সফর্ম করবে, মানে রূপান্তর করে দিবে, চেঞ্জ করে দিবে। কিটাকে চেঞ্জ করে দিবে, ইন্ডিয়াকে, ভারতকে চেঞ্জ করে দিবে। কিসে চেঞ্জ করে দিবে, ইনটু এ ম্যানুফ্যাকচারিং হাব। কি করে দিবে, ভারতকে একটা ম্যানুফ্যাকচারিং হাব করে দিবে। ম্যানুফ্যাকচারিং মানে কি, উৎপাদন করা, হ্যাঁ, উৎপাদন জায়গাটাকে মানে ম্যানুফ্যাকচারিং বলা হয়, প্রোডাকশন বলা হয়। তো সেই ম্যানুফ্যাকচারিং হাব মানে কেন্দ্র, একটা উৎপাদন কেন্দ্র বানিয়ে দিবে ভারতকে। কিসের উৎপাদন কেন্দ্র বানিয়ে দিবে, ফর বায়োলজিক্স অ্যান্ড বায়োসিমিলার্স ওভার দ্য নেক্সট 5 years, সি সেড। সি মানে এখানে নির্মলা সীতারামন আমাদের অর্থমন্ত্রী, বলতে চাইছেন ওভার দ্য নেক্সট 5 years, মানে এই 5 বছরের মধ্যে, মানে আগামী 5 বছরের মধ্যে এই যে স্কিমটাতে আমরা 10,000 কোটি টাকা খরচ করছি, এই স্কিমটার জন্য আমাদের ভারত হয়ে যাবে উৎপাদন কেন্দ্র, ম্যানুফ্যাকচারিং হাব। কিসের, বায়োলজিক্স মানে কি, ওষুধ সংক্রান্ত, জৈবিক ওষুধ সংক্রান্ত, আর সেই মেডিসিন সংক্রান্ত যে উৎপাদন, সেই ক্ষেত্রে ভারত অনেক উপরে চলে যাবে, মানে ম্যানুফ্যাকচারিং হাব হয়ে যাবে ইন্ডিয়া এই স্কিমটার জন্য। তারপরে বলছেন দেখুন, এ পেন কান্ট্রি ক্লিনিক্যাল স্টেট অফ দ্য আর্ট ট্রায়াল ইনফ্রাস্ট্রাকচার। তাহলে কি, একটি পেন কান্ট্রি মানে পুরো সর্বভারতীয়, না, পুরো দেশে, মানে পুরো দেশে, সম্পূর্ণ দেশে সর্বভারতীয় ক্লিনিক্যাল ট্রায়াল ইনফ্রাস্ট্রাকচার মানে তো আপনারা সবাই জানেন, যাই হোক, কাঠামো। তো এইখানে একটা সেন্টেন্স, একটা ওয়ার্ড লেখা আছে, দেখুন, এটা মনে রাখবেন। কি লেখা রয়েছে দেখুন, স্টেট অফ দ্য আর্ট। স্টেট অফ দ্য আর্ট মানে হচ্ছে কি, অত্যাধুনিক, না, মডার্ন, অ্যাডভান্সড, মোস্ট অ্যাডভান্সড, মানে অনেক আধুনিক, বুঝতে পারছেন তো, একটা অনেক আধুনিক যে ক্লিনিক্যাল ট্রায়াল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হচ্ছে, না, এ পেন কান্ট্রি ক্লিনিক্যাল ট্রায়াল ইনফ্রাস্ট্রাকচার। ক্লিনিক্যাল মানে সেই সম্পর্কিত, মানে চিকিৎসা সংক্রান্ত, আর ইনফ্রাস্ট্রাকচার মানে কাঠামো। তাহলে এই যে কাঠামো, ট্রায়াল মানে হচ্ছে টেস্ট বলতে পারেন। তো টেস্টের যে কাঠামো তৈরি করা হচ্ছে, একটা অ্যাডভান্সড কাঠামো তৈরি করা হচ্ছে, সেইটা উইল অলসো বি ক্রিয়েটেড, সেটা ক্রিয়েট করা হয়েছে। আচ্ছা, ক্রিয়েটেড, উইল বি ক্রিয়েটেড, দেখুন এখানে প্যাসিভ করা হয়েছে। তো এখানে আপনাদের একটা লজিক শিখিয়ে দিই। দেখুন, যেখানে সেল কিংবা উইল থাকবে, আমরা কি জানি, সেগুলো হচ্ছে টেন্সের ক্ষেত্রে ফিউচার টেন্সে ব্যবহার করা হয়, ঠিক আছে। কিন্তু সেল বা উইলের পরে আমরা সবসময় কি দেখি, বি ভার্ব দেখি। এখানে বি ভার্বও রয়েছে, আর বি ভার্বের পরে আমরা কি দেখি, আইএনজি দেখব, না হলে ইডি দেখব। যখন আইএনজি থাকবে তখন সেটা হয়ে যাবে কন্টিনিউয়াস টেন্সে, আর যদি ইডি চলে আসে, বি ভার্ব প্লাস ভার্বের ভিতরি, হ্যাঁ, যেখানে বি ভার্ব থাকবে ওর সঙ্গে ভিতরি থাকবে, তখন সেটা হয়ে যায় প্যাসিভ ভয়েস। এখানে যেমন রয়েছে বি প্লাস ক্রিয়েটেড, তাহলে এটা প্যাসিভ করা হয়েছে। প্যাসিভ মানে কর্তা কাজটি করেনি, কর্তার উপরে কাজটা করা হয়েছে। সেটা আমরা শিখবো, ইংরেজি গ্রামার শিখছি ধীরে ধীরে, আমরা ধীরে ধীরে শিখছি, কিন্তু একদম লজিক লাগিয়ে শিখছি, তাই না, তো একটু টাইম লাগবে। তো যাই হোক, এই যে আমি উইল বি ক্রিয়েটেড মানে কি, টাকে তৈরি করা হয়েছে। কিটাকে তৈরি করা হয়েছে, এ পেন কান্ট্রি ক্লিনিক্যাল ট্রায়াল ইনফ্রাস্ট্রাকচার, এইটাকে বানানো হয়েছে, বুঝতে পারছেন তো, এটাকে বানানো হয়েছে, এটা বানায়নি কিন্তু, এইটাকে বানানো হয়েছে। পুরো সব দেশ, মানে পুরো ভারতবর্ষে এরকম ক্লিনিক্যাল ট্রায়াল ইনফ্রাস্ট্রাকচার কিসের মাধ্যমে বানানো হয়েছে, এটি থ্রু এ নেটওয়ার্ক অফ 1000 accredited ক্লিনিক্যাল ট্রায়াল সাইটস। তাহলে 1000 accredited মানে কি, accredited মানে স্বীকৃত,
তাহলে স্বীকৃতিপ্রাপ্ত ক্লিনিক্যাল ট্রায়াল সাইটস রয়েছে, তাদের একটা নেটওয়ার্ক মানে জাল, তাদের একটা নেটওয়ার্কের মাধ্যমে, থ্রু আর কি, তাহলে এই নেটওয়ার্কের মাধ্যমে 1000 স্বীকৃতিপ্রাপ্ত ক্লিনিক্যাল ট্রায়াল সাইটস এর স্বীকৃতির মাধ্যমে, একটা জালের মাধ্যমে আমরা কি করেছি, একটা তৈরি করেছি পেন কান্ট্রি ক্লিনিক্যাল ট্রায়াল ইনফ্রাস্ট্রাকচার, যেটা কি অনেক অ্যাডভান্স। আশা করছি সেন্টেন্সটা আপনারা বুঝতে পেরেছেন। এভাবে ভেঙে ভেঙে না পড়লে আমরা বুঝতেই পারবো না। এরপর কি রয়েছে দেখুন, নো ডাউট মানে কোনো সন্দেহই নেই, নিঃসন্দেহে, দিস এই যে বিষয়টা, এই যে আমরা কাজটা করছি, এইটা উইল টেক কেয়ার অফ মানে হচ্ছে সমাধান করবে, হ্যাঁ, মানে এটা দেখাশোনা করবে। তাহলে এটা উইল দিয়ে ভবিষ্যৎ টেন্সে করবে, টেক কেয়ার অফ করবে, সমাধান করবে, এন অ্যাঙ্গেল একটা দিককে সমাধান করবে। এই যে আমি পদক্ষেপগুলো নিচ্ছি, আমরা সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে সেটা নিঃসন্দেহে একটা দিককে সমাধান করবে। কোন দিকটাতে? যেটা হ্যাজ লং বিন ল্যাঙ্গুইজিং ইন ইন্ডিয়া। ল্যাঙ্গুইজিং মানে কি? পিছনে পড়ে আছে, হ্যাঁ। এখানে তার মানে ভোকাবুলারির মানেও লেখা থাকবে। এখানে অবহেলিত হয়ে রয়েছে, যেটা মানে দুর্বল হয়ে রয়েছে যে সেক্টরটা, সেটাকেও অ্যাডভান্স বা এগিয়ে নিয়ে আসবে। বুঝতে পারছেন তো এই পদক্ষেপটি? আর সেটা কোন জিনিসটাকে মানে পিছনে পড়ে রয়েছে, কোন জিনিসটাকে এগিয়ে নিয়ে আসবে, সেটা হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এই বিষয়টা এখনো পর্যন্ত ল্যাঙ্গুইজিং হয়ে রয়েছে, মানে পিছনে পড়ে রয়েছে। এটাকে এই পদক্ষেপটা আমরা যে পদক্ষেপটা নিয়ে আসছি, শক্তি স্কিম নিয়ে আসছি, বায়োফার্মা শক্তি স্কিম, সেটা এগিয়ে নিয়ে আসবে এবং একটা দিকের সমাধান করবে। আশা করছি এই স্কিমের বিষয়ে আপনারা অনেক কিছু জানতে পারলেন। এরপরে যেটা রয়েছে দেখুন, এডিশনালি এর সাথে সাথে দ্য গভর্নমেন্ট উইল সেট আপ, তাহলে সরকার কি করবে? সেট আপ করবে, মানে প্রতিষ্ঠা করবে। উইল দিয়ে বলছে, ভবিষ্যৎ টেন্সে করবে। কি করবে? 3 নিউ ন্যাশনাল ইনস্টিটিউটস অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ। বুঝতে পারছেন? 3টে কি নতুন, এইটা NIPER, এটার পুরো নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউটস অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, এবং এটা তো সেট আপ করবে, এইটা 3টে সেট আপ করবে এইরকম রিসার্চ সেন্টার আর কি, শিক্ষা এবং রিসার্চ পারপাসে, এবং সাথে মডার্নাইজ করা মানে কি? সেটাকে সংশোধন করে আরো ভালোভাবে বানানো, হ্যাঁ না, আধুনিকীকরণ করা, হ্যাঁ না। এখানে লেখা রয়েছে আধুনিকীকরণ করবে। কাকে আধুনিকীকরণ করবে? 7 এক্সিস্টিং ইউনিটস। তাহলে 3টে তো অলরেডি বানাবে, সেট আপ করবে, সাথে 7টি যে রয়েছে অলরেডি, যে ইউনিটগুলো রয়েছে, এককগুলো রয়েছে, সেটাকে মডার্নাইজ করবে। এর পাশাপাশি এর পাশাপাশি এস্টাবলিশিং এ সেকেন্ড NIMHANS ক্যাম্পাস। আচ্ছা, এটা মানে আমাদের কি বলবো, ব্রেন সম্পর্কিত, হিউম্যান মাইন্ড সম্পর্কিত একটা ক্যাম্পাস, যেখানে রিসার্চ হয়। যাই হোক, ইন নর্থ ইন্ডিয়া। তাহলে নর্থ ইন্ডিয়াতে সেকেন্ড একটা বানাবে, আগে একটা অলরেডি রয়েছে, আর একটা দ্বিতীয় বানানো হবে। এইটা NIMHANS, এটা কি আপনারা সার্চ করতে পারেন। যাই হোক, অ্যান্ড 2 আপগ্রেডেড ন্যাশনাল মেন্টাল হেলথ ইনস্টিটিউশনস। তো মেন্টাল হেলথ কে নিয়ে আমাদের সরকার অনেক কিছু ভাবছে। তো মেন্টাল হেলথ রিলেটেড অনেক কিছু প্রতিষ্ঠা করা হবে। কি প্রতিষ্ঠা করা হবে এখানে বলে দেওয়া হয়েছে এই সেন্টেন্সটাতে, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। কিছুই না, এখানে লেখা রয়েছে যে সরকার বানাবে 3টে, এই বিষয়টা বানাবে, এটা কি এখানে উল্লেখ করা আছে। আর যেগুলো আগে থেকেই রয়েছে 7টি এইরকম ইউনিট, তাদেরকে মডার্নাইজ করা হবে, আধুনিকীকরণ করা হবে। এর পাশাপাশি এটাও মেন্টাল হেলথ, MH মানে মেন্টাল হেলথ, ওই রিলেটেডই একটা সেকেন্ড ক্যাম্পাস হয়তো বানানো হবে নর্থ ইন্ডিয়াতে। অলরেডি একটা ক্যাম্পাস রয়েছে, 1 নম্বর রয়েছে, এটা 2 নম্বর ক্যাম্পাস বানানো হবে। আর কি করা হবে? আপগ্রেডেড করা হবে ন্যাশনাল মেন্টাল হেলথ ইনস্টিটিউশনসকে আপগ্রেড করা হবে। বাস, এটা সরকার করতে চলেছে। এরপরে কি রয়েছে দেখুন, দ্য গভর্নমেন্ট হ্যাজ সেট ইটসেলফ, আচ্ছা গভর্নমেন্ট মানে সরকার, হ্যাজ সেট ইটসেলফ মানে নিজের জন্য একটা সেট করেছে। কি করেছে? একটা টার্গেট সেট করেছে। কি টার্গেট সেট করেছে? অফ ট্রেনিং 1 লাখ
অ্যালাইড হেলথ প্রফেশনালস ওভার দ্য নেক্সট 5 ইয়ার্স। তাহলে পরবর্তী 5 বছরের মধ্যে সরকার কি করবে, 1 লক্ষ হেলথ প্রফেশনালসদেরকে ট্রেনিং প্রোভাইড করবে। মানে এটা সরকার ঠিক করেছে যে 1 লক্ষ হেলথ প্রফেশনালসদেরকে ট্রেনিং প্রোভাইড করবে। হোয়াইল অ্যানাদার 1.5 লাখ কেয়ার ওয়ার্কার্স, মানে নার্স হতে পারে যারা মানে আমাদের কেয়ার করে আর কি, 1.5 লক্ষ সেরকম নার্সদেরকেও কি করা হবে, উইল অলসো বি ট্রেন টু টেক কেয়ার অফ দ্য হেলথ নিডস অফ দ্য এল্ডারলি। তাহলে এখানে বুঝুন, এখানে কি বলা হচ্ছে, যারা এল্ডারলি হয়ে যাচ্ছে, যাদের বয়স বেড়ে যাচ্ছে, মানে বৃদ্ধ হয়ে যাচ্ছেন যারা, তাদেরকে দেখাশোনা করার জন্য, হ্যাঁ না, তাদের কেয়ার করার জন্য 1.5 লক্ষ ওয়ার্কার্সদেরকে ট্রেনিং দেওয়া হবে। বুঝতে পারছেন? তাহলে কি হেলথ প্রফেশনালদেরকেও ট্রেনিং দেওয়া হবে 1 লক্ষ, আর 1.5 লক্ষ কেয়ার ওয়ার্কার্স মানে যারা নার্স হতে পারে তাদেরকেও ট্রেনিং দেওয়া হবে। কিসের জন্য? যারা বয়স বাড়ছে তাদেরকে দেখাশোনার জন্য। দিস ইজ অ্যাপ্রিসিয়েবল এট এ টাইম, আর এই বিষয়টা, এই যে মানে সাথে সাথে, মানে যখন আমরা 1 লক্ষ কেয়ার ওয়ার্কার্সকেও ট্রেনিং দিচ্ছি, আবার হেলথ প্রফেশনালদেরকেও ট্রেনিং দিচ্ছি, এই যে বিষয়টা, এইটা দিস ইজ অ্যাপ্রিসিয়েবল মানে সমর্থনযোগ্য, এটাকে সমর্থন করা যাবে, হ্যাঁ না, এট এ টাইম, সেই সময়, মানে এই সময় যখন ইন্ডিয়া ইজ ওয়েল অন ইটস ওয়ে টুয়ার্ডস বিকামিং এ গ্রে নেশন। গ্রে নেশন মানে কি জানেন? গ্রে নেশন মানে হচ্ছে মানে বৃদ্ধ জাতি, হ্যাঁ না, যেখানে মানে দেশের কি বলবো, মানুষের বয়স ধীরে ধীরে বাড়ছে, মানে কি বলবো, আচ্ছা এখন আমরা সবাই জানি ভারতে কি রয়েছে, যে ওয়ার্কিং এজ পপুলেশন অনেক বেশি আছে, মানে 20 থেকে ধরতে পারেন 40 বছর পর্যন্ত ওয়ার্কিং এজ বা 60 বছর পর্যন্ত মানুষ এখন প্রচুর পরিমাণে আছে। কিন্তু ধীরে ধীরে কি হবে, এই ওয়ার্কিং এজ পপুলেশন বৃদ্ধ হয়ে যাবে একটা সময় পরে, তখন কি হবে, ভারত একটা গ্রে নেশনে পরিণত হবে, হ্যাঁ, সেখানে বেশিরভাগ বৃদ্ধ জাতি বা এজিং নেশন হয়ে যাবে, সেখানে বৃদ্ধ মানুষ বেশি থাকবে, আর তাদেরকে দেখাশোনা করার জন্য লোকের দরকার, তার জন্য আমরা এখন থেকে রেডি করছি। উইথ ফার্টিলিটি লেভেলস ফলিং, তাহলে ফার্টিলিটি মানে কি, জন্মহার, আর ভারতে এখন জন্মহার ফলিং করছে, মানে পড়ে যাচ্ছে, এখন বেশি আর আগের মতো মানে পপুলেশন গ্রো হচ্ছে না, এটা রাইটার বলতে চাইছেন। তো আশা করছি বুঝতে পেরেছেন সেন্টেন্সটি। এরপরে কি রয়েছেন দেখুন, ইন দ্য এরিয়া অফ মেকিং কেয়ার অ্যাফোর্ডেবল। তাহলে ইন দ্য এরিয়া মানে ক্ষেত্র, কোন ক্ষেত্রে, মেক করার ক্ষেত্রে, কেয়ার অ্যাফোর্ডেবল, কেয়ার মানে কি, যত্ন, হ্যাঁ না, তো অ্যাফোর্ডেবল মানে কি, অ্যাফোর্ডেবল মানে এফোর্ড যোগ্য, সাশ্রয়ী, হ্যাঁ না, যে আমরা এফোর্ড করতে পারছি। তো এই কেয়ারটাকে, এই যে সেবাটাকে অ্যাফোর্ডেবল করার জন্য, হ্যাঁ না, সেই করার ক্ষেত্রে দ্য গভর্নমেন্ট হ্যাজ এক্সেম্পটেড, যাতে মানুষ এফোর্ড করতে পারে কেয়ারকে, সেবাকে, হেলথ কেয়ার সেক্টরকে, তার জন্য সরকার কি করেছে, এক্সেম্পট করে দিয়েছে। এক্সেম্পট মানে কি, অব্যাহিত করা, মানে রিলিজ করে দিয়েছে, মানে ছাড় দিয়েছে আর কি। কিসে ছাড় দিয়েছে? 17 ক্যান্সার মেডিসিনস and several treatments for rare diseases from customs and import duties। তাহলে সরকার কি করছে, যাতে মানুষ হেলথ কেয়ারকে এফোর্ড করতে পারে, সেবা মানে হেলথ সেক্টরে নিজেকে এফোর্ডেবল করতে পারে, না, কারণ আমরা জানি এখন শরীর খারাপ হলে কত খরচ হয়, যাতে সাধারণ মানুষ সেটা এফোর্ড করতে পারে, তার জন্য সরকার 17 ধরনের মেডিসিন, যেগুলো ক্যান্সার মেডিসিন রয়েছে, সেই ক্যান্সার মেডিসিনের উপরে সাথে সাথে বিভিন্ন যে চিকিৎসা রয়েছে, বিভিন্ন রেয়ার ডিজিজ, রেয়ার মানে বিরল প্রজাতির যে ডিজিজ মানে রোগ রয়েছে, অনেক বিরল প্রজাতির রোগ রয়েছে, প্রজাতি বলছি যাই হোক, রেয়ার ডিজিজ মানে বিরল রোগ রয়েছে, সেই রোগগুলোকে মোকাবিলা করার জন্য তাদের যে ট্রিটমেন্ট হয়, সেই ট্রিটমেন্টের যে খরচ হয়, হ্যাঁ না, সেই খরচের ক্ষেত্রে, এবং যে ক্যান্সারের মেডিসিন রয়েছে 17 রকমের, সেই মেডিসিনের উপরে সরকার ছাড় দিয়েছে। কিসের ছাড় দিয়েছে? কাস্টমস অ্যান্ড ইম্পোর্ট ডিউটিস। কাস্টম মানে শুল্ক মানে ট্যাক্স, আর ইম্পোর্ট ডিউটিস মানে আমদানি ট্যাক্স, হ্যাঁ না, আমদানি শুল্ক, এই বিষয়ে সরকার ছাড় দিয়েছে। হোয়াইল যখন অলসো রিডিউসিং, এর সাথে সাথে কি হচ্ছে,
রিডিউস করে দিয়েছে দ্য ট্যাক্স কালেক্টেড এট সোর্স অন মেডিকেল অ্যান্ড এডুকেশনাল রেমিটেন্সেস ফ্রম 5% টু 2%। তাহলে কি, যেখানে সোর্স হচ্ছে, হ্যাঁ না, ট্যাক্স কালেক্টেড এট সোর্স, উৎসে মানে যেখানে উৎস যেখান থেকে মানে মেডিসিনটা তৈরি হচ্ছে, হ্যাঁ না, এট সোর্স, ট্যাক্স কালেক্টেড এট সোর্স অন মেডিকেল অ্যান্ড এডুকেশনাল রেমিটেন্সেস, সেইখানে 5% থেকে 2% কমিয়ে দেওয়া হয়েছে ট্যাক্সকে। মানে সরকার এই পদক্ষেপটা নিচ্ছে যাতে হেলথ সেক্টরে একটু ইমপ্রুভমেন্ট আসে, বুঝতে পারছেন তো। তাহলে সরকার আমাদের জন্য কাজ করছে, কি কাজ করছে, ট্যাক্স কমিয়ে দিচ্ছে যাতে যে ওষুধের দাম বেশি ছিল সেই ওষুধের দাম কমতে পারে। ফর পেশেন্টস সাফারিং ফ্রম দিজ কন্ডিশনস অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ, this will no doubt lead to better affordability for treatments। আর এখানে রাইটার বলছেন যে ফর পেশেন্টস, পেশেন্ট মানে যারা মানে কি বলবো রোগী, সেই সমস্ত রোগী যারা এই ধরনের রোগে সাফার করছে, ক্যান্সার কিংবা বিভিন্ন বিরল রোগে, তাদের ক্ষেত্রে এই জিনিসটা অনেক হেল্পফুল হবে, তাদের কাছে বেটার অ্যাফোর্ডেবিলিটি আসবে, হ্যাঁ না, ট্রিটমেন্টের ক্ষেত্রে। এটা রাইটার বলতে চাইছেন, যেহেতু সরকার সাহায্য করছে, তো এটা মনে রাখবেন। তারপরে যেটা রয়েছে দেখুন, এইখানে একটা ইন্টারেস্টিং সেন্টেন্স লেখা আছে, দেখুন, প্রাইমারিলি আন্ডার ফায়ার, প্রাথমিকভাবে আন্ডার ফায়ার মানে কি, আন্ডার ফায়ার মানে সমালোচনার মুখে, না, সমালোচনায় পড়ছে, ওয়াজ দ্য ইউনিয়ন গভর্নমেন্টস স্টোরজি রিফিউজাল। তাহলে কি, কোন জিনিসটা আন্ডার ফায়ার বা সমালোচনার মুখে রয়েছে, দ্য ইউনিয়ন গভর্নমেন্টস স্টোজি রিফিউজাল। স্টোজি মানে কি, স্টোজি মানে হচ্ছে এখানে লেখা থাকবে, হ্যাঁ, জেদ, মানে পরিবর্তনের অনিচ্ছা, মানে পরিবর্তন করতে চাইছে না সরকার। তাহলে ইউনিয়ন গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার যে একটা জেদ ধরে বসেছে, রিফিউজাল মানে করতে চাইছে না, প্রত্যাখ্যান করছে। কোনটা প্রত্যাখ্যান করছে, টু ইনক্রিজ দ্য অ্যালোকেশন ফর হেলথ কেয়ার টু রিচ 2.5% অফ জিডিপিস বাই 2025। তাহলে ভারত সরকারের যে জিডিপি, হ্যাঁ না, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, সেই জিডিপির 2.5% খরচ করতে চাইছে না। আমরা কি দেখলাম, 0.26% খরচ করছে টোটাল জিডিপির, একটু আগে পড়লাম। তো এটা আনতে হতো কত, 2.5%। জিডিপির 2.5% টাকা ভারত সরকার খরচ করার কথা, কিন্তু ভারত সরকার খরচ করছে না, একটা স্টোজি রিফিউজাল নিয়ে আসছে, মানে একদম কি বলবো, জেদ ধরেছে যে আমি এটা বাড়াবোই না। আর এই বিষয়টাকেই ক্রিটিসাইজ করছে প্রাইমারি আন্ডার ফায়ার। আর এই যে বলা হচ্ছে যে 2.5% টোটাল জিডিপির খরচ করা হবে হেলথ সেক্টরে, এটা কমিটেড ইন দ্য ন্যাশনাল হেলথ পলিসি অফ 2017। এটা 2017 সালে যে ন্যাশনাল হেলথ পলিসি এসেছিল, সেই ন্যাশনাল হেলথ পলিসিতে কমিট করা হয়েছিল, কমিট মানে কি, প্রতিশ্রুতি দেওয়া, কমিটমেন্ট করা হয়েছিল যে 2017 সালে কমিটমেন্ট করা হয়েছিল যে 2025-এ আমরা কি করব, 2025-এ হেলথ সেক্টরে আমরা টোটাল জিডিপির 2.5% খরচ করব। কিন্তু ভারত সরকার তো করছে না সেটা, হ্যাঁ না। আমরা জানি আমাদের যে বর্তমান সরকার রয়েছে তারা অনেক কিছু বলে, যেমন এখন টার্গেট 2047 সালে আমরা মানে আধুনিক ভারতে পরিণত হব। যাই হোক, অনেক ডেভেলপমেন্ট হবে 47 সালে, জানি না কি হবে, যাই হোক। তো 17-ই কমিটমেন্ট করেছিল, হ্যাঁ, 2025-এ তো সেটা পূরণ হয়নি, যাই হোক। তো এটা মানে ক্রিটিসাইজ করছে। তো আমি যেটা বলছিলাম সেটা দেখুন, এখানে সেন্টেন্সটা যে লেখা রয়েছে একটু অন্যরকম লাগছে না আপনাদেরকে? সাবজেক্ট কোথায় রয়েছে? সাবজেক্ট রয়েছে এইখানে, ভার্ব রয়েছে এইখানে, আর অবজেক্ট রয়েছে এইখানে। এটা যদি আমি ঘুরিয়ে বলি কি হবে, দ্য ইউনিয়ন গভর্নমেন্ট স্টোজি রিফিউজাল ওয়াজ প্রাইমারিলি আন্ডার ফায়ার। বুঝতে পারছেন তো? এটা কি করা হয়েছে, এটা মানে আগে পিছিয়ে লেখা হয়েছে, ইনভার্স করা হয়েছে। যাই হোক, তো যাতে সমালোচনাকে অনেক বেশি পরিমাণে জোর দেওয়া হয়, হ্যাঁ না। সেই সময় অ্যাডভান্স ইংলিশে এরকম লেখা হয় বা এডিটোরিয়ালে এরকম ভাবে লেখা থাকে, কোনো বিষয়টিকে জোর দেওয়ার জন্য সেটা আগে লেখা হয়েছে, সাবজেক্ট কিন্তু পরে আছে, তাই না? দেখুন, সাবজেক্ট রয়েছে এইখানে, ইউনিয়ন গভর্নমেন্ট স্টোজি রিফিউজাল, ভার্ব রয়েছে এখানে, অবজেক্ট রয়েছে এখানে।
তো সেন্টেন্সটা বুঝতে পেরেছেন। যাই হোক, খরচ করার কথা করছে না। পাবলিক হেলথ অ্যাক্টিভিস্ট, অ্যাক্টিভিস্ট মানে কি, যারা অ্যাক্টিভিস্ট মানে আন্দোলন করে। পাবলিক হেলথ মানে জনস্বাস্থ্য নিয়ে যারা অ্যাক্টিভিস্ট, যারা আন্দোলন করে, তারা ল্যাম্বেস্টেড। ল্যাম্বেস্টেড মানে কি, ল্যাম্বেস্টেড মানে তীব্র সমালোচনা করা, হ্যাঁ, ক্রিটিসাইজ করা। তাহলে তীব্রভাবে সমালোচনা করেছে দ্য ড্রপ। কিটাকে সমালোচনা করেছে? ড্রপটাকে। ড্রপ মানে কি, কমে যাওয়া, হ্রাস হওয়া, পতন হওয়া। কিসে পতন হচ্ছে? ইন ফান্ডিং ফর দ্য ন্যাশনাল হেলথ মিশন। তাহলে ন্যাশনাল হেলথ মিশনে যে ফান্ডিং কমিয়ে দেওয়া হচ্ছে, তা সেটার জন্য পাবলিক হেলথ অ্যাক্টিভিস্ট কি করছে? ক্রিটিসাইজ করছে। ডেসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট ফান্ডস হ্যাভ বিন কনসিস্টেন্টলি ওয়েল ইউটিলাইজড হিয়ার। যদিও এই সেক্টরে যে টাকাগুলো পাঠানো হয়, যে ফান্ড আছে, সেটা কনসিস্টেন্টলি, বারংবার, হ্যাঁ না, ধারাবাহিকভাবে ওয়েল ইউটিলাইজড মানে খুব ভালোভাবেই ব্যবহার করা হয়, এখানে কোনো ফ্রড হয় না, তবুও তারা ক্রিটিসাইজ করছে। বুঝতে পারছেন? তারপরে কি রয়েছে দেখুন, হোয়াইল ফিসক্যাল ডিভলিউশন হ্যাজ এনাবেলড স্টেটস টু ইনভেস্ট মোর হেভিলি ইন দ্য হেলথ সেক্টর। তাহলে হোয়াইল যখন ফিসক্যাল ডিভলিউশন, ফিসক্যাল ডিভলিউশন মানে, ফিসক্যাল মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল, আর ডিভলিউশন মানে হচ্ছে বিকেন্দ্রীকরণ, হ্যাঁ, বিকেন্দ্রীকরণ বা ক্ষমতার হস্তান্তরকরণ। তাহলে ফাইন্যান্সিয়াল যে বিকেন্দ্রীকরণ হচ্ছে, ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে, হ্যাজ এনাবেল, এনাবেল মানে কি, সক্রিয় করা, মানে সক্রিয় করেছে। কিটাকে সক্রিয় করেছে? স্টেটস, রাষ্ট্রকে সক্রিয় করেছে। কিসের জন্য সক্রিয় করেছে? টু ইনভেস্ট মোর হেভিলি ইন দ্য হেলথ সেক্টর। তাহলে যদিও ফাইন্যান্সিয়াল যে বিকেন্দ্রীকরণ, সেই ফাইন্যান্সিয়াল বিকেন্দ্রীকরণ রাষ্ট্রকে সক্রিয় করেছে হেলথ কেয়ার সেক্টরে আরো বেশি করে ইনভেস্ট করার জন্য, দেয়ার আর কনসার্নস, এখানে চিন্তার বিষয় রয়েছে। হাউএভার, যদিও, দ্যাট দ্য সেন্টার স্টিডিলি রিডিউসিং ইটস শেয়ার উইল রেজাল্ট ইন প্যাচি আউটকামস। তাহলে কি বলছে? যে ইনভেস্ট করার জন্য বিকেন্দ্রীকরণ হয়েছে, হ্যাঁ, কিন্তু দ্য সেন্টার স্টিডিলি, স্টিডি মানে ক্রমাগত, নিয়মিত রিডিউস করছে এর শেয়ার, মানে ক্রমাগতই কমিয়ে দিচ্ছে শেয়ার, মানে হেলথ কেয়ারে বেশি ইনভেস্ট হচ্ছে না। আর এটা কি করছে? উইল রেজাল্ট, এর ফলে, এর ফলস্বরূপ কি হচ্ছে? পেচি আউটকামস। পেচি মানে কি? পেচি মানে অসম বা খণ্ডিত, আনইভেন আউটকাম মানে ফলাফল দেখা যাচ্ছে। নট ইভেন ইমপ্রুভমেন্টস ইন দ্য হেলথ কেয়ার সেক্টর অফ দ্য কান্ট্রি, এবং কোন রকম ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে না, কোন রকম উন্নতি হচ্ছে না ভারতের হেলথ কেয়ার সেক্টরে। বুঝতে পারছেন? এরপরে রয়েছে আমাদের লাস্ট সেন্টেন্স। এখানে কি রয়েছে দেখুন, ইয়েট, এখনো পর্যন্ত, দ্য নিউ ডিল স্ট্যান্ডস টু সার্টেনলি এনহ্যান্স দেয়ার কম্পিটিটিভনেস। দ্য নিউ ডিল, নতুন যে ডিল হচ্ছে, সেটা স্ট্যান্ডস টু সার্টেনলি এনহ্যান্স দেয়ার কম্পিটিটিভনেস। সার্টেনলি মানে নিশ্চিতভাবে, এনহ্যান্স মানে কি? এনহ্যান্স মানে হচ্ছে বৃদ্ধি করা, দেয়ার কম্পিটিটিভনেস, তাদের কম্পিটিটিভনেস মানে কি? প্রতিযোগিতা, প্রতিযোগিতামূলক। and the targeted announcements in the union budget 2026 should also help bridge this narrow gap, है ना। আর এই যে ইউনিয়ন বাজেট 2026 শুড, উচিত, है ना, শুড কি উচিত? হেল্প করা, সাহায্য করতে, ব্রিজ হতে, ব্রিজ মানে কি? কানেক্ট করতে, এই যে ন্যারো গ্যাপ রয়েছে, ছোট ছোট গ্যাপ রয়েছে হেলথ কেয়ার সেক্টরে, সেই গ্যাপগুলোকে পূরণ করার জন্য ইউনিয়ন বাজেটকে সাহায্য করা উচিত, 2026-এর ইউনিয়ন বাজেটকে। বুঝতে পারছেন? তাহলে আমরা কি শিখলাম আজকের ক্লাসে? আমরা আজকের ক্লাসে ইউনিয়ন বাজেটে হেলথ কেয়ার সেক্টরে কত টাকা দিয়েছে না দিয়েছে তার বিষয়ে আলোচনা করলাম। তাহলে নতুন একটা স্কিমের ঘোষণা হয়েছে, দেখলাম এখানে যে ফার্মা শক্তি, এই যে বায়োফার্মা শক্তি স্কিম, এই স্কিমে খরচ করা হচ্ছে প্রায় 10,000 কোটি টাকা, এখানে লেখা রয়েছে 10,000 কোটি টাকা। আর এবং এখানে বলা হচ্ছে যে এই স্কিমের মাধ্যমে আমরা 1 লক্ষ মেডিকেল প্রফেশনালদের ট্রেনিং দেব, সাথে কেয়ারদেরকেও ট্রেনিং দেব 1.5 লাখ, যাতে এল্ডারলিদেরকে কেয়ার করে। এইসব কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়েছে। তো আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।
আর সাবস্ক্রাইব করবেন যাতে আমিও একটু মোটিভেশন পাই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর পিডিএফ এর জন্য টেলিগ্রাম গ্রুপ জয়েন হয়ে যাবেন। সমস্ত ভিডিওর পিডিএফ আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।